বর্তমানে আমাদের পৃথিবীতে মৌলের সংখ্যা হচ্ছে 118টি, যার মধ্যে প্রাকৃতিক মৌল হচ্ছে 92টি এবং 92 এর পর থেকে 93 থেকে 118 পর্যন্ত মৌলগুলো হচ্ছে যেগুলো সায়েন্টিস্টরা তৈরি করেছেন ল্যাবে। ঠিক আছে, খুবই সুস্থিত নয় এরা, কারণ এরা প্রত্যেকেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তো যাই হোক, এই 118টি মৌলের মধ্যে প্রত্যেকেরই কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা আলাদা। তবে হ্যাঁ, এদের মধ্যে প্রত্যেকের মধ্যে মিল আছে বা একটা সাদৃশ্য আছে। এবার 118টা মৌল নিয়ে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ক করি। আমাদের প্রকৃতিতে সমস্ত 18টা মৌল দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ আমরা তৈরি করে থাকি। তো এই পদার্থ তৈরি করার জন্য এদের ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে আমাদের একটা পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। তো সব থেকে বেটার উপায় এইটাকে বোঝার একটা চার্ট বানিয়ে নাও। রাসায়নিক ধর্ম ভৌত ধর্মের সাথে মিল আছে এরকম পদার্থগুলোকে বা মৌলগুলোকে আমরা যদি তালিকাবদ্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়। তো এই কাজটা অ্যাকচুয়ালি এখন শুরু হয়নি, এই কাজটা শুরু হয়েছিল 1800 সালের পর থেকেই, প্রায় 1817 বা 1818 সাল থেকেই এই কাজগুলো শুরু হয়ে গিয়েছিল। তখন বিজ্ঞানী রোবেনিনার, তো উনি কি করেছিলেন, উনি একটা সূত্র দিয়েছিলেন যার নাম হচ্ছে ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র কি বলা হচ্ছে, বলছে যে রাসায়নিক ধর্মের সঙ্গে মিল আছে এরকম আমরা যদি তিনখানা যদি আমরা অণু নিই, তো তাদের আমরা ভরটা যদি ক্যালকুলেট করি, মাঝখানের অণুর ভর, ঠিক আছে, অণুটার ভর অ্যাকচুয়ালি প্রান্তের দুটো অণুর ভরের অ্যাভারেজ। যেমন হচ্ছে আমরা যদি লিথিয়াম নিই, লিথিয়ামের ভর সাপোজ 7, লিথিয়ামের 7। এরপর যদি পটাশিয়াম নিই, লিথিয়াম একটা, পটাশিয়াম হচ্ছে 39। তো এবার আমরা যদি অ্যাভারেজ করি, অ্যাভারেজ মানে 7 + 39/2, তাহলে দেখো 46, এটা হচ্ছে 23। এবার 23 ভর কার, 23 হচ্ছে সোডিয়ামের ভর। ঠিক আছে, সোডিয়ামের ভর। তো অ্যাকচুয়ালি এদের তিনজনকার রাসায়নিক ধর্ম প্রায় সমান সমান, এটা রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন। তবে এটা বেশ কিছু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। উনি একটা চেষ্টা করেছিলেন যে একটা তালিকাবদ্ধ করার, বাট এটা অতটা ওয়ার্ক করেনি। তারপরে নিউল্যান্ড এলেন, তার অষ্টক সূত্র দিলেন। হ্যাঁ, 8টা যদি মৌল সাজাও, পরপর 8টার পরে তুমি সেম বৈশিষ্ট্যের একটা মৌল পাবে যদি তাদেরকে পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়। তো এটাও সেভাবে ওয়ার্ক করেনি। দেন এলেন মেন্ডেলিভ। মেন্ডেলিভ কি করলেন, মেন্ডেলিভ সেই সময় একটা চার্ট দিয়েছিলেন যেটাকে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণী বলে থাকি। উনি কি করেছিলেন, সমস্ত যে মৌলগুলো আছে তাদের ভর সংখ্যা ক্যালকুলেট করে সেই ভর অনুযায়ী একটা সারি দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, যেটাকে আমরা এখন মেন্ডেলিভের পর্যায় সারণী বলে থাকি। তবে দেখো, মেন্ডেলিভ যে সময় এটা ডিসকভার করেছিলেন সেই সময় অধিকাংশ মৌলই কিন্তু আবিষ্কৃত হয়নি। মেন্ডেলিভের চার্টটা যদি দেখতে, তাহলে এখন তোমরা স্ক্রিনে দেখতে পাবে। সেই সময় তোমরা যদি এবার পর্যায় সারণীটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে মেন্ডেলিভের পর্যায় সারণী দেখো একদম ফাঁকা, অনেকগুলো ফাঁকা আছে। কেন? কারণ সেই সময় অধিকাংশ মৌলগুলো আবিষ্কৃত হয়নি। ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাস নেই, নিষ্ক্রিয় গ্যাসের জন্য আলাদা কোনো গ্রুপ নেই। আর ফাঁকাটা উনি এই জন্য রেখেছিলেন কারণ ওনার মনে হয়েছিল যে দেখো এই ফাঁকে পরবর্তীকালে অন্য মৌলগুলো কিন্তু ঢুকতে পারে। তখন তো সব মৌল আবিষ্কার হয়নি, তো অ্যাকচুয়ালি উনি খুব স্মার্ট ছিলেন। হ্যাঁ, বাট ওনার এই পর্যায় সারণীর মধ্যে অসংখ্য ত্রুটিও ছিল। যেমন হচ্ছে উনি সবসময় পারমাণবিক ভর ভিত্তিতে সাজাননি। কিছু কিছু জায়গায়, তিনি রাসায়নিক এবং ভৌত তোমার ধর্মের মিল আছে সেই রকম মৌলগুলোকেও কিন্তু পরপর সাজিয়ে দিয়েছিলেন, পুরোপুরি ভর অনুযায়ী কিন্তু সাজাতে পারেননি উনি। তো যাই হোক, এইটা সেই সময় একটা চেষ্টা ছিল, বাট এই মডেলটা পুরোপুরি ফেল করে গিয়েছিল। কখন? যখন আইসোটোপ আবিষ্কার হয়ে গেছিল। আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে সাপোজ এটা একটা আইসোটোপ, সাপোজ যদি আমরা হাইড্রোজেনের কথা বলি, এইটা একটা আইসোটোপ, এইটা একটা আইসোটোপ, এইটা একটা আইসোটোপ, মানে যাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার আলাদা, আইসোটোপ। এবার ঘটনা হচ্ছে একই মৌলকে কি আমি পর্যায় সারণীতে 3বার জায়গা দেবো? এই জন্য কিন্তু মেনলি তখন ফেল করেছিল। আর একটা কারণ আছে, আরেকটা কারণে ফেল করে গেছিল। কারণ পরবর্তীকালে বোঝা যায় যে ভর সংখ্যা পরমাণুর মূলগত ধর্ম নয়। মূলগত ধর্ম একটা পরমাণু নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, বা অ্যাটমিক নাম্বার, সেটা নিয়ন্ত্রণ করে। তো এখান থেকে মেন্ডেলিভের পর্যায় সারণী অ্যাকচুয়ালি পুরোপুরি ফেল করে গিয়েছিলেন। বাট তারপরে জায়গা নেয় আমাদের আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীও এখন তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো, তবে তার আগে কয়টা জিনিস বলে রাখি।
সেটা হচ্ছে মেন্ডেলিভ সেই সময় একটা পর্যায় সূত্র দিয়ে গিয়েছিলেন। সেটা বলেছিলেন যে মৌল এবং মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ভর সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পরবর্তীকালে ওনার এই সূত্রটা ফেল করে গিয়েছিলেন এবং তারপরে তার পর্যায় সূত্রটাকে সংশোধন করে বলা হয়েছিল যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এইটা হচ্ছে এখনকার আধুনিক পর্যায় সূত্র। এবার চলো এখন আধুনিক পর্যায় সারণীতে আমরা একটু চলে আসি। দেখো তোমরা এখন স্ক্রিনে একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছ, এটাকেই আমরা বলে থাকি আধুনিক পর্যায় সারণী। এখানে কিন্তু 118টাই মৌল আছে এবং নিষ্ক্রিয় গ্যাসের স্থান দেওয়া হয়েছে, নিষ্ক্রিয় গ্যাসকে। এবার তোমরা যদি দেখো এখানে দুটো জিনিস মেনলি আমরা পর্যায় সারণীটাকে একটু দেখা শিখবো ক্লাস 10-এ। এটা খুবই এক গুরুত্বপূর্ণ জায়গা, কারণ কেমিস্ট্রি এখান থেকে শুরু। কেমিস্ট্রি অ্যাকচুয়ালি শুরু হয় ক্লাস 10 থেকে। দেখো আমরা যে এই উপরের দিকে দেখো 1 থেকে 18 পর্যন্ত ঘর দেখতে পাচ্ছি না, 1 থেকে 18 কলাম, মানে কলামের কথা যদি বলি 1 থেকে 18টা কলাম দেখতে পাচ্ছি না। এইগুলোকে আমরা বলি এক একটা শ্রেণী। মানে পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে এখন 118টা শ্রেণী আছে, 18টা শ্রেণী আছে। আধুনিক পর্যায় সারণীতে এখন 18টি শ্রেণী আছে। এবং দেখো উপর থেকে নিচে আমরা যদি বাঁ দিকটা দেখি, দেখো 1 থেকে 7 পর্যন্ত কলাম আছে, তাই না? বিভিন্ন কলাম না, রো আছে 1 থেকে 7টা। তো এইগুলোকে আমরা বলি পর্যায়। ঠিক আছে, এই জন্য বলা হয় পর্যায় সারণী। যে ধরো আমরা যদি সেম একই তোমার এতে থাকি, একই পর্যায়ের মধ্যে থাকি, হ্যাঁ, যেমন একই পর্যায়ের মধ্যে আছে ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, এদের কিন্তু বাইরের কক্ষ সংখ্যা সেম। মানে লিথিয়াম দেখো, লিথিয়াম কত নম্বর পর্যায়ে আছে? 2 নম্বর। বেরিলিয়ামও 2 নম্বর, কার্বনও 2 নম্বর, ব্রোমিনও 2 নম্বর, বোরনও 2 নম্বর, নাইট্রোজেনও 2 নম্বর। 2 নম্বর পর্যায়ে থাকার অর্থ হচ্ছে এদের কিন্তু সর্বাধিক দুটো কক্ষপথ আছে। ঠিক তেমনই 3 নম্বরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এরা আছে, এদেরও কিন্তু সর্বাধিক 3টে কক্ষপথ আছে। তো কক্ষপথ অনুযায়ী এদেরকে কিন্তু পর্যায় দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি হাইড্রোজেন এবং হিলিয়াম 1 নম্বর পর্যায়ে আছে, তার মানে এদের কক্ষ সংখ্যা হচ্ছে 1টি। এবার দেখো শ্রেণী, যদি আমরা শ্রেণী বলি 1 থেকে 18টি শ্রেণী আছে। শ্রেণীতে থাকার, একই শ্রেণীতে থাকার মানে হচ্ছে এদের বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কিন্তু 1। যেমন হচ্ছে ধরো লিথিয়াম এবং সোডিয়ামের কথা যদি বলি, লিথিয়াম দেখো 1 নম্বর গ্রুপে আছে এবং সোডিয়ামও 1 নম্বর গ্রুপেই আছে। তার মানে এর অর্থ হচ্ছে এদের বাইরের কক্ষে সর্বাধিক 1টা ইলেকট্রন আছে। ঠিক আছে, সর্বাধিক একটা। ঠিক তেমনই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম দেখো একই গ্রুপে আছে, তার নিচে ক্যালসিয়াম দেখো একই গ্রুপের মধ্যে আছে। তার অর্থ হচ্ছে যে এদের বাইরের কক্ষে কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন আছে, সেটা হচ্ছে 2টো। যদি আমরা কার্বনের কথা চিন্তা করি, কার্বন, সিলিকন, ঠিক আছে, জার্মেনিয়াম, টিন, এদেরও বাইরের কক্ষে কিন্তু 4টে করে ইলেকট্রন আছে। বুঝতে পেরেছো? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদের প্রত্যেকের কিন্তু বাইরের কক্ষে 6টা করে ইলেকট্রন আছে। এইটা হচ্ছে পর্যায় সারণীর প্রধান কিছু বৈশিষ্ট্য। নেক্সট তোমাদের সিলেবাস অনুযায়ী যদি আমি ধরে চলি, এখানে তোমাদের সিলেবাস আরো কিছু মেনশন করা থাকে। সেটা হচ্ছে প্রথম পর্যায়কে আমরা অতি হ্রস্ব পর্যায় বলি, কারণ দেখো মাত্র 2টো এখানে পরমাণু আছে। হ্যাঁ, এবার ষষ্ঠ পর্যায়কে আমরা অতি দীর্ঘ পর্যায় বলি, কারণ হচ্ছে এখানে 32টা পরমাণু আছে। তোমরা বলবে 32টা কোথায় আছে? আমরা তো এখানে কতগুলো দেখতে পাচ্ছি, মাত্র 18টা। দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে কিছু সংখ্যক মৌলকে আমরা কিন্তু পর্যায় সারণীর নিচে স্থান দিয়েছি। দেখো নিচে একটা আলাদা করে বক্স আছে না, এফ ব্লক মৌল দেওয়া আছে। তো এই এফ ব্লক মধ্যে এই যে 4Fটা কিন্তু এই যে 6 নম্বর পর্যায়ে কিন্তু এই মৌলগুলো এই জায়গাটায় আছে, 3 নম্বর গ্রুপের জায়গায়, ওই জায়গাটায় থাকে। আমরা ওকে আলাদা করে লিখি, নাহলে পর্যায় অনেকটা ব্রড হয়ে যেত। ঠিক আছে, আলাদা করে ওকে আমরা স্থান দিয়েছি পর্যায় সারণীর বাইরে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এবার এইগুলো অ্যাকচুয়ালি ব্লকে ভাগ আছে আমাদের পর্যায় সারণী, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক। এস পি ডি ব্লক কি, এই জিনিসগুলো এইগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো, ক্লাস 11-এ যখন আমরা কেমিস্ট্রি স্টাডি করব, তখন পর্যায় সারণীকে আবার একটা আলাদা করে চ্যাপ্টার আসবে, তখন এগুলো ডিটেলসে আমরা স্টাডি করবো। এগুলো মেনলি উপকক্ষকে বোঝায়। এই কটা জিনিস মাথায় রাখবে, পর্যায় সারণীর মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা এই যে পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপ আছে, তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন গ্রুপে বিভিন্ন কালার দেওয়া আছে।
তাই না? বিভিন্ন কালার দেওয়ার অর্থ এই যে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা করে নাম আছে। যেমন প্রথম গ্রুপটাকে আমরা বলি ক্ষার ধাতু। ক্ষার ধাতু কোনগুলোকে বলছি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, হ্যাঁ, এবার ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম যদিও রেডিও অ্যাক্টিভ, তাও আমরা এই গ্রুপের মধ্যে রাখছি। হ্যাঁ, তো এরা হচ্ছে ক্ষার ধাতু। বাট এদের ক্ষার ধাতু কেন বলা হচ্ছে? দেখো, এরা মেনলি ক্ষারের মতো আচার ব্যবহার করে। ক্ষারের একটাই কাজ, সেই ইলেকট্রন অ্যাকচুয়ালি ত্যাগ করে। ঠিক আছে? তো ওই ক্ষারে আমরা পরবর্তীকালে আসবো, এখন আপাতত জাস্ট মাথায় রেখে দাও, এরা হচ্ছে ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপ দেখো, 2 নম্বর গ্রুপে আমাদের যারা যারা মেম্বার, হ্যাঁ, আহ, তাদেরকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। যেমন হচ্ছে ধরো বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা যারা যারা আছে প্রত্যেকেই হচ্ছে ক্ষার ধাতু। তারপর আমরা যদি গ্রুপ 17 যাই, গ্রুপ 17 যারা যারা আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন, এদেরকে আমরা বলি হ্যালোজেন। হ্যালোজেন মৌল বলি। হ্যাঁ, গ্রুপ 18কে আমরা নোবেল গ্যাস বলি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের প্রত্যেককে একই গ্রুপে আছে, এদের ধর্ম সেই একই। দেখো, বিভিন্ন গ্রুপের নামটা এই জন্যই দেওয়া আছে কারণ এই গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে থাকা পদার্থগুলোর বা পরমাণুগুলোর ধর্ম কিন্তু একই, রাসায়নিক ধর্ম একই রকম। সেই জন্য এদেরকে এক একটা গ্রুপ হিসেবে এদেরকে নাম দেওয়া হয়েছে। নেক্সট, এরপর দেখো আর একটা জিনিস, দেখো এক কালারের একটা খুব বড় একটা আছে, সেটাকে আমরা বলি ট্রানজিশন মেটাল বা সন্ধিগত মৌল। ঠিক আছে? এবার ট্রানজিশন মেটাল বা সন্ধিগত মৌল, এখানে তুমি দেখতে পাচ্ছ যে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত কালারটা সেম আছে। গ্রুপ নাম্বার 3 থেকে 12 এটা একদম সেম আছে। তো 3 থেকে 12 হচ্ছে 10টা গ্রুপকে আমরা বলছি ট্রানজিশন মেটাল। অ্যাকচুয়ালি ট্রানজিশন মেটাল বা সন্ধিগত মৌল গ্রুপ নাম্বার 12কে বলা হয় না, গ্রুপ নাম্বার 11 পর্যন্তই। ঠিক আছে? কালার একই দেওয়া থাকতে পারে, কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু গ্রুপ 11 পর্যন্তই হচ্ছে এরা সন্ধিগত মৌলের মধ্যে পড়ে, ট্রানজিশন মেটালসদের মধ্যে এরা পড়ে। যদি এর কারণ জিজ্ঞাসা করো, এর একটাই কারণ, এখানে যদিও এটা ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লকে ট্রানজিশন এলিমেন্ট তখনই বলি যখন ইলেকট্রনস এর এখানে একটা ব্যাপার আছে, ইলেকট্রনস গুলো কিন্তু ট্রানজিশন করতে পারে এখানে, কিন্তু ওই মৌলটার মানে গ্রুপ নাম্বার 12তে এই ঘটনাটা ঘটতে পারে না, যার জন্য ডি ব্লক এলিমেন্ট, বাট এদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি না। তো যাই হোক, এটা এখনকার বিষয় না, এটা হচ্ছে ক্লাস 11-এর বিষয়, এখন 10-এ আমাদের এতটা প্রয়োজন নেই। ঠিক আছে? এরপর আর একটা জিনিস হচ্ছে ইউরেনিয়ামত্মক মৌল। ইউরেনিয়ামত্মক মৌল কাকে বলে? দেখো, ইউরেনিয়ামের পরবর্তী মানে ইউরেনিয়ামের হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার 92, ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে আমরা ইউরেনিয়ামত্মক মৌল বলি। এগুলো সমস্ত মনুষ্য সৃষ্টি মৌল, ইউরেনিয়ামের পরে সব আছে বলে এদেরকে আমরা ইউরেনিয়াম মৌল বলি। জাস্ট অতটা ইম্পর্টেন্ট না, এরা প্রত্যেকে রেডিওঅ্যাক্টিভ, এই সম্পর্কে আমরা বেশি কিছু জানবো না এখন। এরপর দেখো হাইড্রোজেন। হাইড্রোজেনকে নিয়ে একটা বিতর্ক আছে। কিরকম বিতর্ক? দেখো, হাইড্রোজেনকে আমরা কোন গ্রুপে ফেলবো, এইটা নিয়ে খুবই দ্বন্দ্ব আছে। কেন দ্বন্দ্ব আছে? হাইড্রোজেনের বৈশিষ্ট্যগুলো এরকম। হাইড্রোজেনের কিছু কিছু ধর্ম বলছে যে না, এর সাথে ক্ষার ধাতুর মিল আছে, আবার কিছু কিছু ধর্ম বলছে না, এটার সঙ্গে হ্যালোজেনের মিল আছে। সেই জন্য হাইড্রোজেনকে অ্যাকচুয়ালি দুষ্ট মৌল বলা হয়। ক্ষার ধাতুর সাথে কিরকম মিল আছে? দেখো, ক্ষার ধাতুর বাইরের কক্ষে কিন্তু একটা ইলেকট্রন থাকে, একটা। হাইড্রোজেনের দেখো বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। তার মানে কি? ক্ষার ধাতুর মধ্যেও, তার মানে হচ্ছে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা সেম। হাইড্রোজেনও বিজারক পদার্থ, ধাতুর সঙ্গে মানে অধাতুর সঙ্গে বিক্রিয়া করে অনেক সময়, ওইটাই করে থাকে, যেমন কার্বন আর হাইড্রোজেন, তো বুঝতেই পারছি। তো এই সমস্ত কারণের জন্য দেখো ক্ষার ধাতুর সাথে মিল আছে অনেক। ক্ষার ধাতুর সঙ্গে কিছু পার্থক্যও আছে। ক্ষার ধাতুর সঙ্গে পার্থক্যটা এই যে, ক্ষার ধাতু মানে 1 নম্বর গ্রুপে তোমরা যাদের যাদের দেখতে পাচ্ছ, এদের সঙ্গে পার্থক্যটা হচ্ছে যে এরা প্রত্যেকেই 1 নম্বর গ্রুপে প্রত্যেকেই সলিড অবস্থায় থাকে। হাইড্রোজেনকে দেখে নাও, গ্যাস। ভৌত ধর্মের এই যে মানে ভৌত অবস্থার এই যে একটা তফাৎ রয়ে গেছে। তবে এবার ক্ষার ধাতুগুলো অ্যাকচুয়ালি ধাতু, বাট হাইড্রোজেন কি? হাইড্রোজেন অ্যাকচুয়ালি একটা অধাতু। এই যে বৈসাদৃশ্যটা রয়ে গেছে। এবার দেখো, হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের কিছু মিল আর অমিল রয়ে গেছে। এবার দেখো, হ্যালোজেন মৌলগুলো অ্যাকচুয়ালি এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কিন্তু যখন অণু তৈরি করে তখন দ্বিপরমাণুক অণু তৈরি করে। হাইড্রোজেনও H2 দ্বিপরমাণুক অণু হাইড্রোজেনও তৈরি করে। এবার দেখো, এরা হাইড্রোজেনের আরেকটা ব্যাপার হচ্ছে, হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন পায় তাহলে কিন্তু সে নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে নেবে। ঠিক তেমনই
এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরাও যদি একটা ইলেকট্রন পায়, এরা কিন্তু পাশে থাকা নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে নেবে। তো এইটা হ্যালোজেনের সঙ্গে কিছুটা সাদৃশ্যর কথা বললাম। এবার বৈসাদৃশ্যটা কি? প্রত্যেকটা হ্যালোজেনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন থাকে, কিন্তু হাইড্রোজেনের দেখো বাইরের কক্ষ কি একটাই কক্ষ, ওতে একটা ইলেকট্রন আছে। এইটা একটা বৈসাদৃশ্য। এবার বাট হাইড্রোজেন কি হয় তীব্র, এটা একটা দেখো হাইড্রোজেন একটা জারক পদার্থ, এবার হ্যালোজেন জাস্ট একটা বিজারক পদার্থ। এই সমস্ত কারণের জন্য মানে হাইড্রোজেনকে কোথায় স্থান দেওয়া যেতে পারে সেই নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে। জাস্ট আমরা পজিশনটা একটা বুঝি। ঠিক আছে, কোনো কোনো জায়গায় দেখা যাবে যে গ্রুপ 1-এ বসিয়ে রাখা হয়েছে, কোনো কোনো জায়গায় দেখা যাবে পর্যন্ত বসানোই নেই, সেটাকে মাঝখানে একটা জায়গায় আলাদা করে ফিক্সড করে দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায় সারণীতে বিভিন্ন রকম ভাবে তোমরা দেখতে পাবে। তো আমাদের পর্যায় সারণীতে এতটাই মোটামুটি ডেপথে যাওয়ার ছিল, বাট পর্যায় সারণীর আরো একটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। দেখো এই পরমাণুটাকে তোমরা লক্ষ্য করো, এখানে কতগুলো ইলেকট্রন আছে? ইলেকট্রন আছে 4টি। তাহলে প্রোটন কতগুলো থাকবে? 4টি থাকবে। নিউট্রন সাপোজ ধরে নিচ্ছি প্রোটনের সংখ্যা সমান 4টিই আছে, ঠিক আছে? তাহলে ভর কত হয়ে যাচ্ছে? 4 + 4 8। খুব ভালো কথা। কিন্তু যদি আমরা এবার দেখো একটা ইলেকট্রন বাড়িয়ে দিলাম, একটা ইলেকট্রন বাড়লে কি হবে? সচরাচর যেটা হয়, প্রোটনও একটা বেড়ে যায়, নিউট্রনও একটা বেড়ে যায়, তাই তো? কিন্তু এবার ভেবে দেখো তো, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় বল আছে সেটাও তো বেড়ে যাবে। যেহেতু প্রোটন আর নিউট্রনের নাম্বার আগে 4 ছিল, এখন 5 হয়ে গেছে, তাহলে এর আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে না? আকর্ষণ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। কিন্তু ভেবে দেখো এই যে ইলেকট্রন, এটাও 5টি হয়ে গেছে এখনো। ইলেকট্রন ইলেকট্রন কি অন্য কোনো কক্ষে পড়ছে? সেই কক্ষের মধ্যেই তো আছে, মানে নিউক্লিয়াস থেকে সমান দূরত্বের মধ্যে আছে। এবার নিউক্লিয় বল যদি বেড়ে যায়, তাহলে বাইরের ইলেকট্রনকে সে একটু বেশি জোরে টানবে না নিজের দিকে? যদি নিজের দিকে আরেকটু জোরে টানে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি কক্ষপথটা কিন্তু এরম ছোট হয়ে যাবে, তাই না? ইলেকট্রন তো কাজে চলে আসবে, যেহেতু আকর্ষণ বল বেড়ে যাচ্ছে, নিউক্লিয় বল বেড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আরেকটু যদি বাড়াই, সাপোজ ইলেকট্রন ধরো আরেকটা বাড়িয়ে দিলাম, কিন্তু ইলেকট্রন বাড়িয়ে দিলে এ 2 নম্বর কক্ষেই আসবে, কারণ কি 2 নম্বর কক্ষে সর্বোচ্চ 8টা ইলেকট্রন ধরতে পারে। তাহলে প্রোটন হয়ে গেল এক্ষেত্রে 6, নিউট্রন হয়ে গেল 6। তাহলে সেক্ষেত্রে কি হবে? আকর্ষণ বল আরো বেড়ে যাচ্ছে না, তাই তো? কিন্তু এবার জিনিসটা ভেবে দেখো, যত আমরা ইলেকট্রনকে বাড়াবো, ঠিক আছে, যত ইলেকট্রনকে বাড়াবো, সে যদি একই কক্ষপথের মধ্যে অবস্থিত থাকে, সেই অবস্থা যদি বাড়িয়ে যেতে থাকি, তাহলে কি হবে? নিউক্লিয় বল বেড়ে যাবে, এবং নিউক্লিয় বল বাড়ার জন্য ইলেকট্রন গুলোকে আরো জোরে নিচের দিকে টানবে। তাহলে কি হবে? পরমাণু সাইজটা তাহলে কমে যাবে। এবার আমি কি বলেছিলাম বলতো পর্যায় সারণীটা দেখানোর সময়, যে একই পর্যায়ে কিন্তু একটাই কক্ষ থাকে। এবার দেখো, তার মানে আমরা যদি পর্যায় বরাবর, পর্যায় মানে কি? একটাই কক্ষ। পর্যায় বরাবর তার মানে আমরা যদি ডান দিক থেকে বাঁ দিক যেতে থাকি, তাহলে কি হবে? তাহলে আমাদের নিউক্লিয়াসের ক্ষমতা বাড়বে, নিউক্লিয় বল বেড়ে যাবে। নিউক্লিয় বল বাড়তে থাকলে একই পর্যায়ে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে আসি, তাহলে কিন্তু পরমাণুর সাইজটা কমবে। এবার আসছে তাহলে পর্যায় সারণীর ওপর থেকে যদি নিচে আসি একই গ্রুপ বরাবর, তাহলে কি হতে পারে? দেখো, গ্রুপ বরাবর নিচে এলে মেনলি কক্ষপথটা একটা বেড়ে যায়। কক্ষপথ বেড়ে যাওয়া মানে কি? দেখো, নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষটা দূরত্ব বেড়ে গেল। দূরত্ব বেড়ে যাওয়া মানে কি? দূরত্ব বেড়ে গেলে পরমাণুর আকার বেড়ে যাবে, সাইজ বেড়ে যাবে অটোমেটিক। কক্ষপথটাই তো বেড়ে গেছে, একটা কক্ষপথ বেড়ে গেছে। যেমন আমি বলছি লিথিয়াম থেকে সোডিয়ামে গেলাম, সাপোজ লিথিয়াম থেকে সোডিয়ামে, লিথিয়াম 2 নম্বর পর্যায়ে আছে, তার মানে তার বাইরে 2টো কক্ষ আছে। কিন্তু যদি আমি লিথিয়াম থেকে যদি আমি সোডিয়ামে যাই, সোডিয়ামের বাইরের কক্ষ দেখবে 3টে কক্ষ আছে, এই কক্ষটা ফুললি ফিল্ড, ঠিক আছে? মানে সোডিয়ামেরটা এরকম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইলেকট্রন আছে 11টা, প্রোটন 11টা, নিউট্রন যদিও 12টা থাকে, হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? দেখো, এতটা ছিল 2 নম্বর কক্ষ পর্যন্ত, 3 নম্বর যেতেই দেখো বেড়ে গেল। অ্যাকচুয়ালি উপর থেকে যদি আমরা নিচে নামি, যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি, তাহলে কিন্তু পরমাণুর আকার আস্তে আস্তে বাড়তে থাকে। আকার বলতে পারো, আয়তন বলতে পারো, ব্যাসার্ধ বলতে পারো, একই জিনিস বাড়তেই থাকবে। এটা একটা পরমাণু, আমি বেরিলিয়াম পরমাণুটাকে নিয়েছি উদাহরণটা দেওয়ার জন্য। দেখো, এর বাইরের কক্ষে ইলেকট্রন আছে না? বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, এর মধ্যে 2টো প্রোটন আছে, নিউট্রনও ততগুলোই আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি কি করতে চাইছি? আমি
বাইরের ইলেকট্রনটাকে তাড়াতে চাইছি। তাড়াতে গেলে আমাকে কি করতে হবে, এর ওপর একটা শক্তি দিতে হবে। শক্তিটা দিলে কি হবে, এ বেরিয়ে যেতে পারে, তাই না? আমরা যদি একে একটা জিনিস দিয়ে আঘাত করি বা শক্তি দিই, শক্তি দিলে কিন্তু বেরিয়ে যেতে পারে। মাথায় রাখবে, যত ইলেকট্রন কক্ষ মানে নিউক্লিয়াসের কাছে থাকে তার তত কিন্তু শক্তি নেগেটিভ হয়, মানে সে তত নিম্ন শক্তি স্তরে যায়। মানে যত কাছে যাবে সে তত নিম্ন শক্তি স্তরে যাবে, আর যত দূরের কক্ষপথে থাকবে তার তত এনার্জি বেশি, সে তত উচ্চ কক্ষপথে থাকবে। যেমন, ঠিক আছে, এবার আমি যদি একে এনার্জি দিই, এ কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে, থরম করে বেরিয়ে যাবে। আমি একে এনার্জি দিলে বেরিয়ে যেতে পারে, কিন্তু দেখো কতটা এনার্জি দেবো যে বেরিয়ে যাবে। আমরা যদি একে সব থেকে কম পরিমাণ শক্তি দিয়ে বের করতে পারি, তাকে আমরা কি বলি, আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন কেন বলছি, ধরো বেরিলিয়ামকে আমরা একটা শক্তি দিলাম, শক্তি দেওয়ার ফলে বেরিলিয়াম ক্যাটায়নে তৈরি হলো, একটা ইলেকট্রন সেখান থেকে বেরিয়ে গেল। সাপোজ একটা ইলেকট্রন বেরিয়ে গেল এখান থেকে, আমরা এই যে শক্তি, এই শক্তিটাকে আমরা আয়নাইজেশন বলি, আয়নাইজেশন শক্তি বলি, ঠিক আছে। কিন্তু দেখো এই আয়নাইজেশন শক্তির একটা ব্যাপার আছে। আমরা দেখো বেরিলিয়ামকে ধরো কঠিন অবস্থায় নিয়েছি, সাপোজ যদি কঠিন অবস্থায় নিই, তাহলে তো কি হবে, বেরিয়াম বেরিয়াম অনেক একসঙ্গে কাছাকাছি থাকবে না, শক্তি সব থেকে কম হয় সেই সময় পরমাণুর মধ্যে। তার মানে শক্তি কম মানে কি, এরা কক্ষপথ কিন্তু নিউক্লিয়াসের দিকে অনেকটা হিলে থাকে। কিন্তু যদি আমরা গ্যাসীয় অবস্থা নিই, ভালো করে ভেবে দেখো, গ্যাসের অবস্থা যদি আমরা বেরিয়াম পরমাণুকে নিতে পারি, তাহলে কিন্তু খুব কম শক্তি লাগবে আমাদেরকে ইলেকট্রনটা তাড়াতে গেলে। তাহলে যখনই আমরা আয়নাইজেশন শক্তির কথা ভাববো, মাথায় রাখবে আমরা যে কোনো পরমাণুর গ্যাসীয় দশার কথা চিন্তা করব। মাথায় রাখবে যখনই সংজ্ঞা পড়বে, ওই জন্য বলতে হয় যে গ্যাসীয় দশায়, প্রথম কথায় গ্যাসীয় দশায়, গ্যাসীয় দশায়। এবার দেখো একটা, এটা পরমাণু, পরমাণু আকারে কিন্তু আমরা পাই না সম্ভবত, স্বাভাবিক, ঠিক আছে, সাধারণত পাই না। তো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু এটা বলতে হবে, আলাদা হয়ে একটা পরমাণু আছে। সবচেয়ে বাইরের কক্ষর কথা বলতে হবে। দেখো এখান থেকে ইলেকট্রন বের করতে গেলে যতটা এনার্জি লাগে, ভিতরের কক্ষ থেকে ইলেকট্রন বের করতে গেলে আরো বেশি এনার্জি লাগবে। তো গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন পরমাণুর বাইরের কক্ষ থেকে ইলেকট্রনকে যে সর্বনিম্ন শক্তির মাধ্যমে অপসারিত করার ফলে আমরা একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ক্যাটায়ন পাই, তাকেই আমরা আয়নাইজেশন শক্তি বলি। তুমি বলবে যে সাপোজ আমি এখানে 10 ইউনিট 10 ইউনিট 10 ইউনিট যদি আমি শক্তি দিই তাহলে বেরিয়ে যেতে পারে। সাপোজ আমি 12 ইউনিট দিলাম, তাহলে 12 ইউনিট দিলে বেরিয়ে তো যাবে। বাট আমরা আমরা কাকে আয়নাইজেশন শক্তি বলবো, অবশ্যই 10 ইউকে, 10 ইউনিটকে। 12 ইউনিটকে কেন বলবো না, দেখো 12 ইউনিট যদি আমরা শক্তি দিই বেরিয়ে তো যাবে, বাট 12 ইউনিটের মধ্যে 10 ইউনিট সে খরচা করবে কক্ষপথের টানকে কাটিয়ে চলে যেতে। বাকি যে 2 ইউনিট পড়ে থাকবে, 2 ইউনিট দিয়ে সে কিন্তু গতিশীল হবে, তার গতি শক্তিটা বাড়বে। আমরা সেটা চাই না, মিনিমাম যে শক্তি দিয়ে আমরা আয়নাইজ করতে পারবো সেই শক্তিটাকে আমরা বলবো আয়নাইজেশন শক্তি। এবার দেখো পর্যায় সারণীতে কি হয়, আমরা ধরো একটা পর্যায় বরাবর ডান দিক থেকে ধরো, বাঁ দিক থেকে ধরো ডান দিকে গেলাম। বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, নিশ্চয়ই নিউক্লিয় বল বেড়ে যায়। নিউক্লিয় বল বেড়ে গেলে কি হবে, এই যে বাইরের ইলেকট্রন আছে এর ওপর আকর্ষণ বেড়ে যায়। এবার এর সঙ্গে যদি আকর্ষণ নিউক্লিয়াসের অনেক বেশি হয়, তাহলে আমাকে কি করতে হবে, বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। তার মানে কি, আয়নাইজেশন শক্তি বেড়ে যাবে। তাই পর্যায় সারণীতে আমরা যখনই বাম দিক থেকে ডান দিকে যাব, তখনই মনে রাখবে আয়নাইজেশন শক্তি বেড়ে যাবে। আর যদি উপর থেকে নিচে আসি, উপর থেকে নিচে এলে কি হবে, কক্ষপথ বেড়ে যাবে। কক্ষপথ বেড়ে যাওয়া মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। দূরত্ব যদি বেড়ে যায় তাহলে টান কম থাকবে নিউক্লিয়াসের সাথে, আর টান কম থাকলে তাহলে আমরা অল্প পরিমাণ শক্তি দিয়েই তাকে আয়নাইজ করতে পারবো। তার মানে পর্যায় সারণীতে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে আয়নাইজেশন শক্তি বেড়ে যায়, এবং উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন শক্তি কমে যায়। এটাও একটা পর্যায়গত ধর্ম। নেক্সট আমরা যে ধর্মের কথা বলবো সেটা হচ্ছে মৌলের তড়িৎ, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা কি, ধরো কার্বন আর কার্বন বন্ড ফর্ম করে আছে। বন্ডে কি হয়, ধরো একটা সিঙ্গেল বন্ড, এটা ঠিক আছে, সিঙ্গেল বন্ডে কি হয়, দুটো ইলেকট্রন পাশাপাশি থাকে, ইলেকট্রন জোড় তৈরি করছে। এবার আমি বলেছিলাম কি, এই ইলেকট্রন জোড়কে অ্যাকচুয়ালি দুজনেই সমানভাবে ব্যবহার করে। বাট কি হয়, এই কার্বনের কাছেও নিউক্লিয়াস আছে, এই কার্বনের কাছেও নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস কি করে, দুজনকারী নিউক্লিয়াস বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার চেষ্টা করে। এই যে টান,
টানলে কি হবে, সাপোজ এইটাকে এ টেনে নিল, সাপোজ এই কার্বন টেনে নিয়েছে নিজের দিকে, ইলেকট্রন যদি এই কার্বন যদি নিজের দিকে টেনে নেয়, তাহলে ভেবে দেখো তো এর চার্জ একটু একটু করে নেগেটিভ হতে শুরু করবে না, আর এই কি হতে পজিটিভ হতে শুরু করবে যদি এর বেশি নিজের দিকে টেনে নেয়। কারণ কি, এর মধ্যে একটা ইলেকট্রন তো নিজের না, নিজের দিকে যদি বেশি টেনে নেয় তাহলে ওভারঅল এ কিন্তু একটু নেগেটিভ হতে শুরু করবে। এই যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনকে নিজের দিকে টানার জন্য এই যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই জন্য এই যে বল দিয়ে এটাকে টানছে, এই বলটাকে বলা হয় আমরা তড়িৎ ঋণাত্মকতা। এই ঘটনাটাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি, মানে ইলেকট্রন যতকে টানবে টেনে নিজে নেগেটিভ হবে, এই জন্য এটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা বোঝা গেল। এবার পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা কিভাবে ভ্যারি করে সেটা দেখো, ভালো করে বোঝো। কার্বন আর কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড হয়, সেটার যা দৈর্ঘ্য হবে, নিশ্চয়ই সিলিকন আর সিলিকনের মধ্যে একটা যদি বন্ড হয় তার দৈর্ঘ্য বেশি হবে বন্ধনটা। কেন? দেখো পর্যায় বরাবর দেখবে কার্বন আর সিলিকন একই পর্যায়ে অবস্থিত, মানে একই গ্রুপে অবস্থিত। গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামলে কি হয়, আকারটা বেড়ে যায় না, পরমাণুর আকার বেড়ে যায়। তাহলে পরমাণুর আকার যদি বেড়ে যায়, তাহলে এদের দুজনকার মধ্যে তৈরি হওয়া বন্ধনের দৈর্ঘ্যও তো বেড়ে যাবে, আকার বেড়ে যাচ্ছে, দৈর্ঘ্যও তো বেড়ে যাবে, তাই না? তো বন্ধনের দৈর্ঘ্য সাপোজ যদি বেড়ে যায়, তাহলে কি তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাবে। ইলেকট্রনের দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে কি নিউক্লিয়াস অতটা বল দিয়ে টানতে পারবে না। তার মানে কি হচ্ছে, আমরা যদি একটা গ্রুপ বরাবর উপর থেকে নিচে যাই, তাহলে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা থেকে 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 কমে যাবে। একই কেস ধরো, আমরা যদি কার্বনের পর্যায়ে যদি দেখো, কার্বনের পরবর্তী মৌল সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু কার্বনের থেকে আকারে ছোট, তাই এই যে ইলেকট্রন জোট তৈরি হবে, একে নাইট্রোজেন আরো জোরে টানবে। তাহলে কি হচ্ছে, কেন, সাইজ যেহেতু ছোট, কার্বনের থেকে নাইট্রোজেনের সাইজ ছোট, তাই কি হচ্ছে, কার্বনের অ্যাকচুয়ালি তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি। এই কার্বনের পর তুমি অক্সিজেনে যাও, আমি যদিও সিঙ্গেল বন্ড হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে, বোঝার জন্য জাস্ট। তাহলে কি হবে, অক্সিজেনের আকার একটু ছোট, তাহলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা আরেকটু বেড়ে যাবে, যেহেতু বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে আরো বেশি বল দিয়ে নিজের দিকে এরা টানবে, তাই তো। তার মানে আমরা যদি পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাই, তড়িৎ ঋণাত্মকতা অ্যাকচুয়ালি আস্তে আস্তে বেড়ে যাবে। ঠিক আছে, আরো একটি ধর্ম আছে যেটাকে আমরা বলি জারণ বিজারণ ধর্ম, সেটা কিভাবে পর্যায় বরাবর ভ্যারি করে সেটা একবার দেখে নিই। সাপোজ এটা হচ্ছে একটা সোডিয়াম পরমাণু। আমরা জারণ ঘটনা বলতে কি বুঝি? জারণ ঘটনা মানে হচ্ছে যেই ধরো পরমাণু যদি খুব সহজে তার একটা ইলেকট্রনকে দান করে দিতে পারে, তাহলে তার জারণ ক্ষমতা বেশি, মানে ইলেকট্রন বর্জন করাটাকে আমরা জারণ বলি। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, আমরা যদি সোডিয়াম ধরো গ্রুপ নাম্বার 1-এ আছে, গ্রুপ নাম্বার 1-এ যদি আমরা উপর থেকে নিচে আসি, তাহলে কি হবে, কিছুই না, এটা বাড়তে থাকবে, রেডিয়াসটা বাড়তে থাকবে, তাই তো, কারণ আর একটা কক্ষপথ অ্যাড হবে এখানে। তাহলে কক্ষপথ যদি বেড়ে যায়, তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব মানে আরেকটু বাড়বে। যদি ইলেকট্রনের দূরত্ব নিউক্লিয়াস থেকে যদি বেড়ে যায়, তাহলে ইলেকট্রন খুব সহজে বেরিয়ে যেতে পারবে। তার মানে জারণ ধর্ম উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে, যে কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে জারণ ধর্ম আস্তে আস্তে বেড়ে যাবে, কারণ ইলেকট্রনকে সে খুব সহজে গ্রহণ করতে পারবে। বিজারণ ধর্মটা কি, কেউ যদি খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার বিজারণ ধর্ম বেশি। জারণ ধর্ম, ঠিক আছে, অক্সিডেশন যদি উপর থেকে নিচের দিকে বাড়ে, বিজারণ ঠিক উল্টো, বিজারণ কি হবে, নিচে থেকে উপরে গেলে বাড়বে, ঠিক আছে, রিডাকশন। এবার অক্সিডেশন যদি উপর থেকে নিচে গেলে বাড়ে, এবার ধরো এই দিক থেকে এদিকে যাচ্ছি, বাঁ দিক থেকে ডান দিকে, এবার ধরো সোডিয়ামের পরে ধরো এখানে হচ্ছে পটাশিয়াম, দুটো ইলেকট্রন চলে এলো। দুটো ইলেকট্রন চলে আসার পরে কি হবে, এখানে নিউক্লিয়াসেও কিন্তু প্রোটন আর নিউট্রন বেড়ে গেছে, তার মানে এর আকর্ষণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। আকর্ষণ ক্ষমতা বেড়ে গেলে কি অত সহজে ইলেকট্রনকে আর ছাড়বে না। ইলেকট্রন অত সহজে যদি না বেরোতে পারে, তার মানে এর জারণ ধর্ম কমে যাবে। তাহলে জারণ ধর্ম অ্যাকচুয়ালি যত তুমি এদিক থেকে এদিকে যাবে, মানে পর্যায় বরাবর যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে, তত তোমার জারণ ক্ষমতা কমবে, তাহলে অবশ্যই বিজারণ ক্ষমতা বেড়ে যাবে, তাই তো। তো আজকের যে জিনিসটা আমার বোঝানোর ছিল, বোঝানোর জন্য আমার এতটুকুই আছে। আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে এই চ্যাপ্টারের নতুন পোর্শনটা নিয়ে।